সুপ্রভাত বন্ধুরা। আজ 20 এপ্রিল সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক আদৌ কি হবে? শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ঘিরে রীতিমতো অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল রওনা দিচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে, কিন্তু ইরানের প্রতিনিধি দল পাকিস্তান যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলিও নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে না, বরং ইরানের কোনো সরকারি বা আধা সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে এখনই কোনো প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর পরিকল্পনাই নেই তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে জটিলতার মধ্যেই আরও এক প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হলো। এবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির নজরে বাব আল মান্দব প্রণালী। ওই গোষ্ঠীর এক ঊর্ধ্বতন কর্তা সতর্ক করেছেন, হুতি বাব আল মান্দবের প্রণালী বন্ধ করে দিতে পদক্ষেপ করতে পারে। ইরান এবং আমেরিকার সংঘাতে জড়িয়ে পড়েছে হুতিরা। বারবার আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে তারা। এবার সরাসরি প্রণালী বন্ধের হুমকি দিল। সানায় অবস্থিত হুতি প্রশাসনের উপবিদেশমন্ত্রী হোসেন আল আজ্জিকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, আমেরিকা বা ইসরায়েলের যদি নিজের অবস্থান থেকে সরে আসতে না চায়, তবে এই প্রণালী বন্ধ করে দিতে পারে হুতি। ইরানের রাজধানী তেহরানে স্যাক্রিফাইসড গার্লস নামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় নিহত নারীদের স্মরণ করা। শুক্রবার আয়োজিত এই সমাবেশে ইরানি নারীরা হাতে রাইফেল নিয়ে অংশ নেন এবং যুদ্ধে নিহত নারীদের প্রতি শ্রদ্ধা জানান। গত 1 ঘন্টায় 7টি মিথ্যা দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, অভিযোগ করলেন ইরানের স্পিকার। রাশিয়ার তেল কেনাবেচার ওপর আবারও 1 মাসের ছাড় দিল ট্রাম্প প্রশাসন। এর অর্থ আগামী 1 মাস সমুদ্র থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত তেল জাতীয় পণ্য কেনা যাবে। গত শুক্রবার রাত্রে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি অনুমতিপত্র পোস্ট করা হয়েছে। অনুমতিপত্রে বলা হয়, শুক্রবার থেকে আগামী 16 মে পর্যন্ত সমুদ্রে জাহাজ থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত পণ্য কেনা যাবে। অথচ মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্র বলেছিল রাশিয়ার তেল কেনার ওপর ছাড়ের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন। এই বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক এবং মহাকাশ সংক্রান্ত তথ্য ভাণ্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি এইমাত্র এই সংক্রান্ত একটি বৈঠক থেকে বের হয়েছেন। এটা বেশ গুরুতর বিষয় বলেও তিনি উল্লেখ করেছেন। আসছি দেশের খবরে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফের মুখোমুখি বসছে ভারত এবং আমেরিকা। সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হবে 3 দিনের বাণিজ্য আলোচনা। বৈঠকের জন্য ভারত থেকে প্রায় 12 জন আধিকারিক আমেরিকায় যাচ্ছেন। 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তির খসড়া ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে ট্রাম্পের শুল্ক নীতি। ট্রাম্প প্রশাসনের চাপানো শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে সেদেশের আদালত। ওই ধাক্কার পরে ট্রাম্প প্রশাসন 24 ফেব্রুয়ারি থেকে 150 দিনের জন্য সব দেশের ওপর 10% শুল্ক চাপিয়েছে। পিটিআই জানাচ্ছে, এই পরিবর্তিত শুল্ক ব্যবস্থায় ভারত এবং আমেরিকা 2 দেশই চুক্তির খসড়া পুনর্বিবেচনা করতে চাইতে পারে। ব্যাগ থেকে মিলেছে 2টি স্যাটেলাইট ফোন। সেই কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে আটক করা হলো আমেরিকার 2 নাগরিককে। রবিবার বিমানবন্দরে তল্লাশির পর প্রথমে ওই 2 জনকে আটক করেছিলেন নিরাপত্তা রক্ষীরা, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কী কারণে তারা স্যাটেলাইট ফোন নিয়ে ঘুরছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সরকারি অনুমতি ছাড়া ভারতে স্যাটেলাইট ফোন ব্যবহার করা যায় না। অনুমতি ছাড়া এই ধরনের ফোন কেউ ব্যবহার করলে তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হতে পারে। সেই ক্ষেত্রে বাজেয়াপ্ত করা হবে স্যাটেলাইট ফোনটিকেও।
কলকাতায় টানা দুদিন রুশ উপদূতাবাসে গাড়ি আটকে তল্লাশি করার তীব্র আপত্তি জানিয়েছে ভারতের রুশ দূতাবাস। কূটনৈতিক নিয়ম ভাঙার অভিযোগ তুলে তারা সরাসরি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছেও লিখিত প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে অভিযোগপত্র পাঠিয়েছে। উপদূতাবাসের অভিযোগ, 14 এপ্রিল এবং 16 এপ্রিল শহরের বিভিন্ন জায়গায় তাদের সরকারি গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনা দুদেশের বৈদেশিক নীতির পরিপন্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি গণমাধ্যম দূরদর্শনের সম্প্রতি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার নিয়েছে। লোকসভায় মহিলাদের সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়া চালুর বিতর্কিত প্রস্তাব ব্যর্থ হওয়ার পরপরই এই ভাষণ দেন তিনি। তবে ভাষণের বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে একাধিক বিরোধী দল গুরুতর আপত্তি জানিয়েছে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জানিয়েছে। সিপিআইএম এবং সিপিআই এর পক্ষ থেকে রবিবার মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে অভিযোগ জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে। প্রায় 30 মিনিটের এই ভাষণে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলির নাম বারবার উল্লেখ করেছেন। তিনি বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন তারা দেশের সামনে সংসদে নারী ভ্রূণ হত্যা করেছে। খোদ কেন্দ্রীয় সরকারের জনগণনা সংক্রান্ত পোর্টালে অরুণাচল প্রদেশের পাশিঘাটকে চীনের অন্তর্গত অঞ্চল বলে চিহ্নিত করা হলো। সরকারি পোর্টালে এই শহরকে চীনের মেড অঞ্চলের অন্তর্গত হিসেবে দেখানো হয়েছে। পোর্টালের মানচিত্রেও এমনই দেখানো হয়েছে। এই ঘটনায় দেশে বিতর্ক তৈরি হয়েছে। হয় হিন্দু হও নইলে সমাধি দেওয়া যাবে না, হিন্দুত্ববাদীদের এই ফতোয়ায় আতঙ্কিত উড়িষ্যার খ্রিস্টানরা। তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 23 শ্রমিক। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সম্ভলে বিশাল মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। গত বৃহস্পতিবার মোবারকপুর বাঁধ গ্রামে এই অভিযান চালানো হয়। মসজিদের 35 ফুট উঁচু একটি মিনার ছিল, সেটিও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন রাজ্যের খবর। কমিশন দাগি দুষ্কৃতীদের আগাম সতর্কতামূলক গ্রেপ্তারের নির্দেশিকা জারি করেছিল মার্চেই। বর্তমানে রাজ্যের প্রায় সর্বত্র ভোটদাতাদের শাসানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। শাসক দলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তালিকা প্রকাশের দাবি কমিশনের কাছে জানালো রাজ্য বামফ্রন্ট। রবিবার কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু। চিঠিতে বলা হয়েছে যে শাসক দলের দুষ্কৃতীরা হুমকি শাসানি দিচ্ছে এমন এলাকায় যেখানে বসবাসের আধিক্য আর্থিকভাবে অসচ্ছল অংশের। এই অংশের পক্ষে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো অনেক সময়ই সম্ভব হয় না। বিমান বসু বলেছেন, কমিশন ব্যবস্থা না নিলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রতিবাদে নামতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের আগে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। এমন সম্ভাবনা এড়াতে কমিশন কী ব্যবস্থা নিয়েছে জানাক। সতর্কতামূলক গ্রেপ্তারির তালিকা প্রকাশিত হলে মানুষের ভরসা বাড়বে। নির্দেশিকায় বলা হয়েছে যে জামিন অযোগ্য ওয়ারেন্ট থাকলে গ্রেপ্তার করতে হবে। ভোটের সময় গোলমাল পাকানো বা দুষ্কৃতিমূলক কাজকর্মে জড়িতদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের সময় শান্তি বজায় রাখার জন্য আগাম সতর্কতামূলক সব ব্যবস্থা নিতে হবে। বসু এদিন চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের বিশেষ পর্যবেক্ষককে বলেছেন যে আর মাত্র 4 দিন বাদেই প্রথম পর্বের ভোট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সেই প্রতিশ্রুতি কার্যকর করতেই এই পদক্ষেপ জরুরি। রবিবার খুব সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। পুলিশের এই আধিকারিক কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ডেপুটি পুলিশ কমিশনারের বাসভবনে খুব সকালে পৌঁছে যায় ইডি আধিকারিকেরা। দীর্ঘক্ষণ তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এদিন শান্তনু সিংহ বিশ্বাসের ফ্ল্যাটে অভিযান। যদিও তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত কিছু না জানালেও তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ইডির কলকাতা শাখা এই অভিযানগুলো চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন সকালে বেহালার প্রমোটার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। পরে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী আধিকারিকেরা। বেহালার প্রমোটার পাশাপাশি বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের
ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক শান্তনু সিনহার বাড়িতেও তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সম্প্রতি কসবার সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পান। সেই সূত্র ধরেই উঠে আসে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ও বেহালার প্রমোটার জয় কামদারের নাম। কলকাতা ডিএসপি এবং শান এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জয় কামদারের সঙ্গে যুক্ত 3টি স্থানে তল্লাশি চালানো হয়। এই স্থানগুলোর মধ্যে 2টি শান্তনু সিনহা বিশ্বাসের এবং 1টি জয় কামদারের। সোনাপাপ্পু ও জয় কামদার মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে এই অভিযানগুলো চালানো হচ্ছে। শনিবার রাত আনুমানিক 1:30 জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন এলাকায় 19 এপ্রিল 2026 একটি হিমঘর থেকে ফের বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ায় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এবং ঝাঁঝালো গন্ধের কারণে জলপেশ মেলার মাঠ এলাকায় বহু গ্রামবাসী মাঝরাতেই প্রাণ ভয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুযায়ী হিমঘরের কোনো একটি ভাল্ব খুলে যাওয়ার ফলে এই গ্যাস লিক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজার সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিংকে তলব করল ইডি। সোমবার তাকে হাওলার মাধ্যমে বেআইনি অর্থ পাচারের মামলায় জেরা করা হবে। প্রতীক জৈন, বিনেশ চ্যান্ডেল এবং ঋষিরাজ সিং এখন সংস্থার ডিরেক্টর পদে আসীন। ইডির এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে যে হাওয়ালা লেনদেনের অর্থ কোনো রাজনৈতিক দলের কিনা তাও জানতে চাওয়া হবে। দিল্লিতে ইডি জেরার জন্য ডেকেছে ঋষিরাজকে। অর্থ পাচার রোধ আইনে তার বয়ান নথিভুক্ত করা হবে। গত 2 এপ্রিল বেঙ্গালুরুতে এই ঋষিরাজের বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি। শেষে খেলার খবর। গুয়াহাটিতে শনিবার মোহনবাগানের সামনে ছিল 2 প্রতিপক্ষ, নর্থ ইস্ট ইউনাইটেড এবং বৃষ্টি। কেউই হারাতে পারল না সবুজ মেরুনকে। সের্জিও লোবেরার দলের সামনে ছিল সহজ সমীকরণ। উত্তর পূর্বের পাহাড়ি দলকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে মোহনবাগান। চলছিল ফাইনাল খেলা, হঠাৎই ঘটল অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালীন ট্রাক্টর নিয়ে ঢুকে পড়লেন এক যুবক, পিচ খুঁড়ে দিলেন তিনি, ফলে ম্যাচ ভণ্ডুল হয়ে গেল। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাচের আয়োজক, ক্রিকেটার ও দর্শকেরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। জলগাঁও গ্রামীণ এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল চলছিল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।